এসআইআর নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমি পোস্ট করি সেখানে প্রচুর পরিমাণে কমেন্টস আপনারা করেন। সেই কমেন্টসগুলোতে অনেক প্রশ্নও থাকে। এরকম অনেকগুলো প্রশ্ন আজকে আমি নোট করেছি। সেই নোট করা প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব পরের ভিডিওতে। এই ভিডিওতে দুজন আমাকে খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য দিয়েছে বা প্রশ্ন করেছে, সেগুলো আপনাদের সামনে আমি রাখতে চাই। যারা বিশেষ করে আমার এখানে বিরূপ মন্তব্য করেন, কমেন্ট করেন, এগুলো প্রশ্ন আমি তাদের কাছে রাখছি। প্রশ্নগুলো আমার নয়, আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট সেকশনগুলোতে চেক করবেন, দেখবেন নামগুলো পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি, @রিতন3896 প্রশ্ন করেছে, প্রথম যার প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, এবং দ্বিতীয় অমিত দত্ত প্রশ্ন করেছে। যারা ইসিআইয়ের নিরপেক্ষতার সাতকাহন গাইছেন, তাদের কাছে এই প্রশ্নগুলো এখন আমি রাখছি। প্রশ্নগুলো প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক তা নিজেই শুনুন, বিবেচনা করুন, মন্তব্য করুন, চোখ খোলার চেষ্টা করুন, নিজের বিবেক, বুদ্ধি এবং মস্তিষ্ক ব্যবহারের চেষ্টা করুন। রিতন3896 যে প্রশ্নগুলো রেখেছে কতটা যুক্তিসঙ্গত একবার দেখুন। আমাদের যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো হলো, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এর নোটিশগুলো এলো, এগুলো মূলত 2002 সালের যে ভোটার লিস্ট তার সাথে 2025 সালের যে ভোটার লিস্ট খসড়া, সেটার অমিলের কারণে আসলো। 2002 সালে একরকম নাম বাংলাতেই ছিল মূলত, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়েও ভুল হয়েছে। এটা একটা ভুল। ট্রান্সলেট কারা করলো? প্রথম প্রশ্ন। আমরা করিনি। ট্রান্সলেশনে তাহলে যদি ভুল হয়, এই দায়টা কার? সাধারণ পাবলিকের? একদমই নয়। যে ট্রান্সলেট করলো বা করালো, এই দায় তার মাসুল দিতে হচ্ছে কাকে? যাদের নামে নোটিশ ইস্যু হয়েছে, সাধারণ পাবলিক, গণতন্ত্রের ধারক ও বাহক ভোটার্স, তাদেরকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 2002 তালিকাটা কারা তৈরি করেছে? আমরা নিশ্চয়ই নই, গভর্নমেন্ট বা ইসিআই তৈরি করেছে, কারণ দায়িত্বটা তাদের। আমরা নিজের হাতে তৈরি করিনি। তাহলে সেখানে যদি আমার নামের বানান ভুল থাকে, দায় কার? আমার ডকুমেন্টস থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম ভুল, তাহলে সেই ভুল নাম দিয়ে আমাকে ভোট দিতে দেওয়া হলো কেন? তখন রেকটিফিকেশনের জন্য নথি চাওয়া হয়নি কেন? কারণ 2002 এসআইআর বা এসআর স্পেশাল ইন্টেনসিভ তখন হয়নি, শুধু রিভিশন হয়েছিল। তো তখন নথি চাওয়া কেন হয়নি? ভুল নামটাকে রেখে দেওয়া হলো কেন? এবং সেই ভুল নাম রেখে দেওয়ার পরে 25 বছর পরে আমার কাছে কৈফিয়ত চাওয়া হচ্ছে, বা আমাকে এক প্রকার হুমকির মুখে পড়তে হচ্ছে যে আমার নাম 2002 তালিকায় ঠিক নেই, জন্য 2026 এসআইআর ফাইনাল তারিখে আমি থাকবো না। এটা কেন হবে? ওই নামটা আমি লিখিনি, আধিকারিকরা লিখেছেন, ইসিআইয়ের আধিকারিকরা। তালিকাটা ইসিআইয়ের তত্ত্বাবধানেই ছিল। তাহলে ওনারা আগে রেকটিফাই কেন করেননি? ভুল সংশোধন কেন করেননি? সেই ভুল তালিকা দিয়ে নাম যেমন আছে তেমন ছিল, আমার ডকুমেন্টসে নাম অন্য ছিল, তা সত্ত্বেও আমাকে ভোট দিতে দিয়েছে কেন? এবং সেটা যদি দিয়ে থাকে, তাহলে আজকে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হচ্ছে কেন? তৃতীয় প্রশ্নটা হচ্ছে, আমার বেশিরভাগ মানুষের, শুধু আমার নয়, বেশিরভাগ মানুষের যারা 2002 তালিকায় রয়েছেন, তাদের সারনেমগুলো মিসিং কেন? সারনেম নেই বেশিরভাগ মানুষের। এখন ওখানে সারনেম নেই, 2025 সারনেম আছে, তার জন্যও লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হবে? আমার তো সারনেম ছিল, আপনারা লিখেননি, তার দোষ, তার দায় আমার? একদমই নয়, তার দায় আপনাদের। এই দায় আপনাদেরকে নিতে হবে। আমার ঘাড়ে জোর জবরদস্তি চাপিয়ে দিচ্ছে। আমি তো সারনেমটাকে বাদ দিতে বলিনি। চতুর্থ প্রশ্ন, সারনেমগুলো নামের আগে বা নামের পরে, বা সারনেমগুলোকে শর্ট করে নিতে কে বলেছিল? আমার ডকুমেন্টসও তো এরকম ছিল না, সম্পূর্ণই ছিল। সেগুলোকে শর্ট করে নিয়েছেন। এমডি, মোহাম্মদটাকে এমডি, শেখটাকে এসকে, তারপরে ওরকম লিস্টটা ধরে আমাদের বাকি ডকুমেন্টসগুলো তৈরি হয়েছে। এই প্রো ফর্মাটা তো আমাদের ছিল না, এটা আপনাদেরই তৈরি। এর জন্য দায় আমাকে কেন নিতে হবে? কেন নিতে হবে? এটা একটা প্রশ্ন। নাম আগে, সারনেম পরে, এটাই নিয়ম। আপনারা উল্টে দিয়েছেন, সারনেমটা আগে, নামটা পরে করেছেন। যাকে, যদি এই কেসগুলো আপনারা না করতেন, 2002 সঙ্গে 2025 তালিকা জবরদস্তি ট্রান্সলেট করে মিলাতে না যেতেন, তাহলে, কিংবা 2002 যদি আপনারা রেকটিফাই করে নিতেন,
আগেই যদি নথি চেয়ে নিতেন মানুষগুলোর নামগুলো সংশোধনের জন্য, তখনই যদি তাদেরকে ভোট দিতে আটকে দিতেন যে আপনার নাম ভুল আছে সংশোধন করতে হবে, তাহলে আজকে এলডি কেসগুলো 60 to 80% কমে যেত। এর পরের প্রশ্নটা, যদি আপনি হিউম্যান বিং হন, আপনার যদি ফিলিংস থাকে তাহলে চোখে জল আসবে, যেটা আমাকে করেছে অমিত দত্ত। জানতে চেয়েছে একজন মহিলা, ওনার ওখানে এজ অনেক, 75-এ জন্ম, 75-এ ওনার জন্ম, 1983-তে পিতামাতা গত হন, মারা যান। 1952 সালের পিতার নামে দলিল আছে, জমির দলিল, যেটা ইসিআই দেখছে না, 1952 সালের, একবার ভেবে দেখুন। 1956 থেকে 1971 সাল অবধি, যত দিন অবধি ভোটার ডেটা অনলাইনে অ্যাভেলেবেল আছে, ততদিন ডাউনলোড করে দেখা গেছে 56 থেকে 71 অবধি পিতামাতার নাম রয়েছে এই মহিলার, যে ওনারা রেগুলার ভোট দিতেন। তারপরে 83-তে মারা যান, সেখানেও ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু ওই তালিকাগুলো তো অনলাইনে অ্যাভেলেবেল নয়, আপনারাও জানেন, আমিও জানি, অনেক চেষ্টা করেছি, কিছুতেই পাওয়া যাচ্ছে না। এরপর 1995 থেকে আজ অবধি ওই মহিলা রেগুলার ভোট দিয়ে চলেছেন, 1995 থেকে রেকর্ড আছে, প্রমাণও আছে। শুধুমাত্র কোনো এক অজানা কারণে 2002-এর তালিকায় ওনার নামটা নেই। অনেকের ক্ষেত্রেই এরকম, আমার নিজের পার্টে এই কেস আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছি, সেম কেস। শুধুমাত্র 2002-এর তালিকায় কোনো এক অজানা কারণে এই মহিলার নামটা নেই, বাকি সমস্ত নথি দিয়ে প্রমাণ করাই যাচ্ছে যে ইসিআই যে গাইডলাইন রেখেছে, 3টা সাল রেখেছে, 1987 থেকে 2004 এর মধ্যবর্তীতে, তার প্রত্যেকটা ইনার ক্ষেত্রে ফুলফিল হচ্ছে, প্রমাণিত হচ্ছে যে তার আগে থেকে ইনি ভারতীয়, ভারতে আছেন। 1987 নয়, 1952 থেকে প্রমাণ হচ্ছে। কিংবা ধরে নিলাম ইনার জন্ম 1975 থেকে ইনি আছেন, যে সালটা 1987 সালের আগে। আমরা এখানে স্থানীয় ভাষায় 87টাকে, 1987কে 87ও বলে থাকি, 87, সপ্তদশ যেমন তেমন 87, অনেকে এটা নিয়ে অভিযোগ করেন, তো এই কারণে বলে দিলাম 87, 87। তা আমরা যেহেতু রেগুলার বলি, এই কারণে উচ্চারণটা এরকম চলে আসতে পারে ভিডিওতে, তাই আগে জানিয়ে রাখলাম। 2002-এ যেহেতু ইনার নামটা নেই, ইনি এখন নো ম্যাপিং হয়ে আছেন। 12টার মধ্যে একটা নথি দেওয়ার ইনার নেই, নাহলে তো নো ম্যাপিংয়ে থাকতেন না। এখন এই মহিলা ভীষণভাবে টেন্সড, আমার পার্টেও আছে, ভীষণভাবে টেন্সড, আমি দেখিয়েছি। 1965 সালের নথি আছে বাবার নামে, বাবার ভোটার কার্ড আছে, মায়ের আছে, শুধুমাত্র 1995 সালে বাবা মারা যায়, অতএব 2002 সালে থাকার কথা নয়। মা তারও আগে মারা যায়, এবং নিজে 2003 সালে ভোট ওঠে ওনার। তাহলে 2002-এ কোনো লিঙ্কেজ প্রমাণে তো উপায় নেই, অথচ নথি আছে, দলিল আছে, যেটা ইসিআই দেখবে না। আরও খুব সূক্ষ্ম পর্যবেক্ষণের দরকার ছিল ওনাদের, যে এই নথিগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব, এই নথিগুলো এই আধিকারিকদের দ্বারা এইভাবে যাচাই করে আসতে হবে, এরকম শর্ত রাখা উচিত ছিল, সেটা রাখেনি। এই যে মহিলার কথা ইনি বলছেন, আমি একদম শিওর যে এই মহিলার বেশি দৌড়াদৌড়ির ক্ষমতা নেই বা বেশি কিছু জানে না। আমার পার্টে যিনাকে দেখিয়েছি উনিও অশিক্ষিত এবং বেশি দূর দৌড়াদৌড়ি করতে পারবে না। তাহলে ইনারা যাবে কোথায়? বলবেন আপনারা যে না, উপায় তো রয়েছে, পরবর্তীতে ইনারা অ্যাপিল করবে। সেই অ্যাপিলের ক্ষমতা ইনাদের আছে? যদি থাকতো তাহলে কেঁদে ভাসিয়ে দিত না? কারা দাঁড়াবে এদের পাশে? মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত, কার নাম থাকবে কার নাম থাকবে না এটা নিয়ে নিজেই চিন্তিত। এই সময় কে কার পাশে দাঁড়াবে? নিজে বাঁচলে বাপের নাম হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা, এরকম করে দিয়েছে আমাদেরকে। তাহলে ইনাদের কি হবে? এই মহিলার কি অপরাধ, কি অপরাধ? অন্যদিকে আরেকটা জিনিস লক্ষ্য করুন, যারা পরবর্তীতে অন্য জায়গা থেকে এসেছিল এখানে পাট্টা পেয়েছে, সেটা অনেক পরে, ইনাদের অনেক পরে পাট্টা পেয়েছে, এখানকার নয়। ওনারা যারা নয় তারাই বেশি পাট্টা পেয়েছিল, কিন্তু তারা কিন্তু পার করে গিয়েছে, তারা পার করে গিয়েছে। তরি পার না, শব্দটাকে অন্যভাবে নেবেন না। তরি মানে হচ্ছে নৌকো, নদীটা পার করেছে তারা। কিন্তু এখানকার স্থানীয় যেহেতু অন্য নথি নেই, ওনাদেরও হয়তো নেই, যারা এসেছিল বাইরে থেকে, 12টার মধ্যে একটাও নথি নেই। শুধুমাত্র তালিকায় রাখা হয়েছে কি? পাট্টা। এই পাট্টা কাদেরকে দেওয়া হয়েছিল একটু খোঁজ নিন আপনারা, দেখবেন যারা বহিরাগত, যাদের থাকার জায়গা জমি ছিল না, তাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে আজকে তাদেরকে গ্রহণ করা হচ্ছে, আর যারা এখানকার স্থানীয়, তাদের জমির দলিল আছে, সেই জমিগুলোই কিন্তু পরবর্তীতে খাস হয়েছিল।
আমার ঠাকুরদার প্রচুর পরিমাণে জমি, প্রচুর, প্রমাণ দেখাবো, খাস হয়ে গিয়েছে। এখন যাদের জমি ছিল তাদের যেহেতু অন্য নথি নেই, জমির দলিলটাকে গ্রাহ্য করছে না, তারা তরিপার নয়, তারা অ্যাকচুয়ালি তরিপার নয়। ভাবুন, প্রশ্নগুলোর উত্তর দিন, এগুলো আপনার কাছে আমার প্রশ্ন।